ওয়েলকাম টু বিটুএস একাডেমি বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা হিস্ট্রি দিয়ে স্টার্ট করবো, সেটা হচ্ছে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার। আগে আমরা দুটো অ্যাংলো মারাঠা ওয়ার কমপ্লিট করে দিয়েছি, আজকে আমরা তার থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার স্টার্ট করবো। তো ভিডিওটা শুরু করার আগে সবাইকে আমরা একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করে দেবে। তাহলে স্টার্ট করা যাক ভিডিওটা। আচ্ছা, এবার আমরা ডিসকাস করবো হচ্ছে সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার। এই সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার কত থেকে কত শতক পর্যন্ত চলেছিল? এই টাইম পিরিয়ড কত ছিল? 1803 থেকে 1805। এই ফার্স্টে হচ্ছে সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারের কিছু রিজন জানবো, তারপরে আমরা এর বিষয়ে আলোচনা। লর্ড ওয়েলেসলি এই মারাঠাকে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। এই সময় একটা ঘটনা ঘটে 1795। মাধবরাও, পেশোয়ার মাধবরাও সেকেন্ড, যাকে সোয়াই মাধবরাও সেকেন্ড বলা হয়, সেকেন্ড মারা যান, যার ফলে পেশোয়া বসেন, পেশোয়া হন বাজিরাও সেকেন্ড। কিন্তু তিনি ছোট থাকেন, যার ফলে নানা পাটনাবিশ কি করেন? পরোক্ষভাবে শাসন পরিচালনা করতে থাকে। এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে 1800 খ্রিস্টাব্দ। নানা পাটনাবিশও মারা যান, নানা পাটনাবিশ মারা যান। এরপর কি হয়? বাজিরাও সেকেন্ড কি করেন? 1801 খ্রিস্টাব্দে 1 এপ্রিল বাজিরাও সেকেন্ড বিথুজি কে হত্যা করেন। আচ্ছা, বিথুজি কে ছিলেন? যশবন্ত হোলকারের ভাই ছিলেন। ইন্দোরে যে হোলকারটা ছিল, সেই হোলকারের হচ্ছে ভিতু ছিলেন যশবন্ত হোলকারের ভাই। এই যে হচ্ছে বাজিরাও সেকেন্ড ভিতুকে হত্যা করেছেন, সেটা যশবন্ত হোলকার মেনে নিতে পারেন। তার ফলে কি হয়? যার ফলে যশবন্ত বাজিরাওকে সেকেন্ডকে অ্যাটাক করে। বাজিরাও সেকেন্ড তখন কি করে? তখন গোয়ালিয়রে পালিয়ে যান, এবং গোয়ালিয়রে পালিয়ে গিয়ে বাজিরাও কার সাথে চুক্তি করেন? সিন্ধিয়াদের সাথে। সিন্ধিয়াদের সাথে অ্যালায়েন্স তৈরি করেন। ক্লিয়ার হলো? 1802 খ্রিস্টাব্দে যশবন্ত সিন্ধিয়া ও বাজিরাওকে যুদ্ধে হারান। ঠিক আছে? এবং যুদ্ধে হারানোর পর যশবন্ত কি করেন? পেশোয়া হিসাবে
বাজিরাও যে পেশোয়া ছিলেন তাকে, সে তো যেহেতু পালিয়ে গেছে, তাকে যুদ্ধে হারিয়ে দিয়েছে, সে পালিয়ে গেছে, যশবন্ত পেশোয়া হিসাবে রঘুনাথ রাওয়ের অ্যাডপ্টেড যে পুত্র, যার নাম অমরুত রাওকে বসান। ঠিক আছে, কাকে পেশোয়া করে? রঘুনাথ রাও অ্যাডপ্টেড পুত্র হচ্ছে অমরুত রাওকে পেশোয়া করেন বাজিরাও টু এর জায়গায়। সেই সময় বাজিরাও টু পালিয়ে গিয়ে কোথায় চলে যান? বেসিনে। এবং বেসিনে গিয়ে তখন ব্রিটিশদের কাছে হেল্প চায় যে আমি পেশোয়া ছিলাম, আমাকে যুদ্ধে হারিয়ে দিয়েছে যশবন্ত রাও, আপনারা আমাকে হেল্প করুন। কিন্তু প্রথম থেকেই দেখা যায় যে ব্রিটিশরা তাকে হেল্প করতে চায় না। আগেও আমরা দেখেছি যে ব্রিটিশরা প্রথমে এমনি এমনি হেল্প করে দেবে, একদমই না। ব্রিটিশরা বলে ঠিক আছে আমরা তোমাকে সাহায্য করব, কিন্তু তার পরিবর্তে আমাদের সাথে তোমাকে ট্রিটি সাইন করতে হবে। যার ফলে ব্রিটিশদের সাথে বাজিরাও টু এর একটি ট্রিটি স্বাক্ষরিত হয়, যার নাম ট্রিটি অফ বেসিন। ক্লিয়ার? এই ট্রিটি সাইনের মাধ্যমে পেশোয়ারা সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে চলে যায়। অ্যালায়েন্সের মধ্যে চলে যায়। এছাড়াও এই ট্রিটির মাধ্যমে ব্রিটিশরা বাজিরাওকে কি দেন? বাজিরাও টুকে ২৫০০ সৈন্য দেয় কলকাতার আক্রমণ করার জন্য। তার পরিবর্তে বাজিরাও কি দেয়? বাজিরাও তার অধীনে যেসব জায়গা ছিল, যে জায়গা ছিল বা যে টেরিটরি ছিল, সেগুলো দিয়ে দেয়। আচ্ছা, এর মধ্যে কিন্তু সুরাটও পড়তো, সুরাটও ছিল। যে জায়গাগুলো তাদেরকে দিয়ে দিয়েছিল ব্রিটিশদের, তার মধ্যে সুরাটও ছিল। ঠিক আছে, নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট ইভেন্ট। এটা গেল হচ্ছে রিজন। এই যে বাজিরাও সেকেন্ড সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে চলে গেল, যার ফলে পেশওয়াদের কি হলো? তাদের সার্বভৌমত্ব হারিয়ে গেল। যেটা পুনে ছিল পেশওয়াদের আন্ডারে, তাহলে পুনে হচ্ছে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে চলে গেল। এবার মারাঠা সাম্রাজ্যের মধ্যে যেহেতু পুনেটা ছিল, ব্রিটিশদের অধীনে যেহেতু পুনে একটা জায়গায় চলে গেল, তখন ব্রিটিশরা চাইবে যে পুরো মারাঠাটাকেই তাদের অধীনে নিয়ে আসতে। যার ফলে অন্যান্য যেসব শক্তি ছিল, যে সিন্ধিয়া, ভোসলে, তারা তাদের হচ্ছে মারাঠা যাতে স্বাধীনতা বজায় থাকে সেই কারণে তারা চেষ্টা করতে থাকে, কিন্তু তারা পারেনি। লর্ড ওয়েলেসলির আন্ডারে যে আর্মিগুলি ছিল, তারা সিন্ধিয়া ও ভোসলেদের যুদ্ধে হারায়। কারণ এই দুজন একজোট হয়ে এদের ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, একটাই কারণে, যাতে মারাঠাদের স্বাধীনতা বজায় থাকে, যাতে সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে তারা না চলে যায়। কিন্তু তারা যুদ্ধে হেরে যায়, যার ফলে তাদেরকে জোরপূর্বক সাবসিডিয়ারি অ্যালায়েন্স স্বাক্ষর করতে হয়।
এরপর যশবন্ত সিংও চায়, যশবন্ত রাও চায় হোলকার। যশবন্ত হোলকারও চায় যে যাতে মারাঠাদের স্বাধীনতা বজায় থাকুক, সেই কারণে তিনি কি করেন, অন্যান্য ইন্ডিয়ান রুলারদের নিয়ে একটা জোট তৈরি করেন ব্রিটিশদের বিরুদ্ধে। কিন্তু আনফর্চুনেটলি এরাও হেরে যায়, কিন্তু এরাও ব্রিটিশদের কাছে হেরে যায় এবং সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে অন্তর্ভুক্ত হয়। এই গেল হচ্ছে ইম্পর্টেন্ট ইভেন্টস। এবং সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে যে অন্তর্ভুক্ত হয়ে গেল তখনই সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার শেষ হয়ে গেল। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল এবং কত খ্রিস্টাব্দে শেষ হয়? 1817 থেকে 1818। 1817তে শুরু হয় আর 1818তে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার শেষ হয়। আচ্ছা, এটা শুরু করার আগে, থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার শুরু করার আগে তার রিজনটা আগে ফার্স্ট আমরা জানবো, কি কারণে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারটা শুরু হয়েছিল। তাহলে পয়েন্ট হবে রিজন। আচ্ছা, রিজনের মধ্যে ফার্স্টেই যে তথ্যটা আসবে সেটা হচ্ছে 1813 খ্রিস্টাব্দে একটি চার্টার অ্যাক্ট ভারতে আসে। চার্টার অ্যাক্ট ভারতে আসে, ঠিক আছে। আচ্ছা, এই চার্টার অ্যাক্টে কি বলা হয়েছিল? এই চার্টার অ্যাক্টের মাধ্যমে ব্রিটিশ কোম্পানির ট্রেডের ক্ষেত্রে রেস্ট্রিকশন আনা হয়েছিল, আনা হয়। আচ্ছা, এই রেস্ট্রিকশনে তাদের কি বলা হয়েছিল, যে ব্রিটিশ কোম্পানি কেবল চায়নার সাথে কি করতে পারবে, ট্রেড করতে পারবে, আদার্স আর কোনো বৈশক্তির সাথে মানে বৈদেশিক শক্তির সাথে তারা ট্রেড করতে পারবে না। এর ফলে তাদের কি ক্ষতি হবে? যদি কেবলমাত্র শুধু তারা চায়নার সাথেই, বৈদেশিক শক্তি হিসেবে চায়নার সাথে যদি তারা কেবলমাত্র ট্রেড করতে পারে, তাহলে তাদের যে প্রফিট হতো অন্যান্য জায়গা থেকে ট্রেড করার ফলে তাদের যে প্রফিট হতো সেই প্রফিটটা বন্ধ হয়ে যাবে, তার ফলে তাদের ক্ষতি হবে। এর জন্য ব্রিটিশরা কি করলো, ব্রিটিশরা ভারতে বিশাল মার্কেট তৈরি করতে চাইল, প্রতিষ্ঠা করতে চাইল। আচ্ছা, তাদের যদি ভারতে বিশাল মার্কেট যদি তৈরি করতে হয়, তাদের কি দরকার হবে, তাদের জায়গা দরকার হবে। তারা যেটুকুনি টেরিটরি তাদের দখলে রয়েছে সেইটুকুনির মধ্যে তারা ট্রেড নিশ্চয়ই সেই অর্থে তারা ট্রেড করতে পারবে না, কারণ তাদের তো লাভ দরকার, তাদের প্রফিট দরকার। তারা কেবলমাত্র চায়নার সাথে বাণিজ্য করে নিশ্চয়ই সেই প্রফিটটা তারা পাবে না, তার জন্য তাদের দেশীয় বাণিজ্য মানে ভারতে তাদের বিশাল মার্কেট তৈরি করতে হবে। এর ফলে তাদের যেটুকুনি জায়গা, ভারতে তারা যেটুকুনি জায়গা দখল করে নিয়েছিল সেইটুকুনি জায়গায় তারা সেই রকম ভাবে মার্কেটটাকে সেইভাবে এস্টাবলিশ করতে পারবে না, মানে সেই অর্থে তারা প্রফিটও পাবে না। তার জন্য তাদের কি দরকার, একটা বিশাল বড় জায়গা তাদের দখল করতে হবে, ভারতের বিশাল বড় অংশ তাদের দখল করতে হবে, যার ফলে তারা মার্কেটটাকে আরো ভালোভাবে প্রতিষ্ঠা করতে পারবে এবং তার থেকে তারা প্রফিট পাবে। আর সেই ক্ষেত্রে তাদের সেই সময়টা সুবিধা ছিল কি, এই সময় মারাঠা সাম্রাজ্যের যে এরিয়া ছিল সেটা অনেকটা বড় ছিল।
আর ব্রিটিশরা এই মারাঠা সাম্রাজ্যটাকে তার জন্য দখল করতে চেয়েছিল। তো মারাঠা সাম্রাজ্য হঠাৎ করে আমি চাইলাম আর আরেকটা সাম্রাজ্য দখল করে নিলাম, এটা তো কখনো হয় না। তারা একটা ক্লু খুঁজছিল যে এমন একটা ক্লু চাই যার ফলে যাকে তারা, যে ওই ক্লুটাকে কেন্দ্র করে তারা সাম্রাজ্যটাকে দখল করতে পারবে। সেই ক্লুটা কি ছিল? পিন্ডারিস ছিল মারাঠা আর্মির এমপ্লয়ি। ঠিক আছে, মারাঠা আর্মির এমপ্লয়ি। তো যখন এই দুটো অ্যাংলো মারাঠা ওয়ার হলো, এর ফলে মারাঠা সাম্রাজ্য একটু দুর্বল হয়ে গেছিল, শক্তির দিক থেকে তারা দুর্বল হয়ে গেছিল, যার ফলে এই পিন্ডারিসের নেতৃত্বে, এনার নেতৃত্বে কি হয়েছিল, মারাঠা আর্মিরা আশেপাশের যে অঞ্চল ছিল লুট করতে শুরু করেছিল। ঠিক আছে, এনার নেতৃত্বে তো আর্মিরা আশেপাশের অঞ্চল লুট করছে। এই যে বলছি আশেপাশের অঞ্চল, এর মধ্যে কিছু ইংরেজদের অঞ্চলও ছিল। ঠিক আছে, যার ফলে ব্রিটিশরা মারাঠার পেশোয়ার বিরুদ্ধে চার্জ আনে। পেশোয়ার বিরুদ্ধে চার্জ আনেন। কি চার্জ আনা হয়? যে বলা হয় যে এই যে পিন্ডারিস যে কাজটা করছে, যে লুটপাট চালাচ্ছে, মারাঠা সাম্রাজ্যের আশেপাশে যে অঞ্চল ছিল সেখান থেকে যে লুটপাট চালাচ্ছে, সেটা কার কথায় চালাচ্ছে? এই পেশোয়ার কথায় চালাচ্ছে। ঠিক আছে, এই একটা হচ্ছে যুদ্ধের ইম্পর্টেন্ট কারণ, যে পেশোয়ার বিরুদ্ধে চার্জশিট, যার ফলে যুদ্ধ ঘোষণা হবে। এরপরে আমরা ডিসকাস করবো যে ইম্পর্টেন্ট ইভেন্ট কি ছিল। ইম্পর্টেন্ট ইভেন্টের মধ্যে ফার্স্টে যে পয়েন্টটা, সেটা হলো ব্রিটিশদের নেতৃত্বে গাইকোয়াড়ের শাসকরা কি করছে, যে ব্রিটিশরা বলে দিচ্ছে গাইকোয়াড়দের যে মারাঠা প্রভিন্সের আন্ডারে যে বারোদা নামক জায়গা আছে, সেখানে পেশোয়াদের রাজস্ব আদায় করতে বাধা দেবে। কাদের নেতৃত্বে সেই কাজটা করবে? গাইকোয়াড়রা ব্রিটিশদের নেতৃত্বে। এই যে বাধা দেবে, তার জন্য তাদের তো আলাপ আলোচনা করতে হবে যে আপনি এই বারোদা নামক স্থানে, পেশোয়াদের বলে দেবে বারোদা নামক স্থানে যে আপনারা আর এখানে রাজস্ব আদায় করতে পারবেন না। এইটা বলার জন্য গাইকোয়াড় শাসকরা পেশোয়াদের দরবারে একজন রাজদূত পাঠান কিসের জন্য? নেগোসিয়েশন করার জন্য। কাদের সাথে? এই পেশোয়াদের সাথে গাইকোয়াড় নেগোসিয়েশন করবে। নেগোসিয়েশনের মাধ্যমে এই বারোদা নামক স্থানে তার রাজস্ব আদায় করতে পারবে না, এই বিষয়ে তারা একটা নেগোসিয়েশন করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে, তার আগে আমি এটা একটু বলে রাখি যে গাইকোয়াড়ের যে রাজদূত পেশোয়াদের কোর্টে গেছিল, তার নাম কি? পেশোয়াদের দরবারে যান, তার নাম গঙ্গাধর শাস্ত্রী। আচ্ছা, এই গঙ্গাধর শাস্ত্রী পেশোয়ার দরবারে পৌঁছানোর আগে তাকে হত্যা করা হয়।
পৌঁছানোর আগে তাকে হত্যা করা হয়। আর তাকে যে হত্যা করা, যে মার্ডার করা হলো, এই দোষটা কার উপর দেওয়া হয়? এই দোষটা মারাঠা প্রধানমন্ত্রী ত্রিবঙ্গ ডাংলের উপর। ত্রিবাঙ্গ ডাংলের ওপর এই দোষটা দেওয়া হয় যে তিনি কাকে মেরেছেন? গঙ্গাধর শাস্ত্রীকে তিনি হত্যা করেছেন। পেশোয়ারা তাদের সাথে এই ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। যার নাম কি? ট্রিটি অফ পুনে। এটা কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1817 জানুয়ারি মাসে। ক্লিয়ার? আচ্ছা, এই ট্রিটিতে কি কি বলা হয়েছে? ফার্স্ট, পেশোয়াদের মেনে নিতে হবে যে ডাংলেই গঙ্গাধর শাস্ত্রীকে হত্যা করেছে। এবং এর জন্য তাকে শাস্তি প্রদান করতে হবে। আচ্ছা, 2 নম্বর কি বলা হয়েছিল? যে পেশোয়ারা বারোদা থেকে আর রাজস্ব কালেক্ট করবে না, আদায় করবে না। 3 নম্বর কি বলা হয়েছিল? যে পেশোয়ারা ব্রিটিশদের তাদের সাম্রাজ্যের একটি বিশাল অংশ ছেড়ে দেবে। ঠিক আছে, ওইগুলো কিন্তু হচ্ছে ট্রিটির আগে যেটা বললাম, যেটা ডিসকাস করলাম, সেটা হচ্ছে ট্রিটি অফ পুনেতে কি কি বলা হচ্ছে সেই বিষয়ে। এরপরে কি হয়েছিল? এরপরে পিন্ডারেসকে হত্যা করার জন্য ব্রিটিশরা কি করে? ব্রিটিশরা দৌলতরাও সিন্ধিয়াকে সিন্ধিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষর করে। সেই চুক্তির নাম কি? তার নাম ট্রিটি অফ গোয়ালিয়র। এটা কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1817 খ্রিস্টাব্দে নভেম্বর। ক্লিয়ার? নেক্সট হচ্ছে, এই ঘটনার পরেই জানুয়ারিতে মালহর হোলকারের সাথে ব্রিটিশদের একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
যার নাম ট্রিটি অফ মন্দাসোর। ঠিক আছে, পেশোয়াদের সাথে যে ট্রিটি স্বাক্ষরিত হয় ব্রিটিশদের, যে ট্রিটি স্বাক্ষরিত হয়েছিল সেই ট্রিটির নাম কি ছিল? ট্রিটি অফ পুনে। সেটি ব্রিটিশরা মেনে নিতে পারি, এই সরি, সেটি পেশোয়ারা মানেনি। সেই ট্রিটিটি পেশোয়ারা মানেনি এবং তারা ব্রিটিশদের অ্যাটাক করে, যার ফলে যুদ্ধ শুরু হয়। কিন্তু আনফর্চুনেটলি 1818 নভেম্বরে পেশোয়া বাজিরাও সেকেন্ড কানপুরে কাকদি নামক স্থানে ব্রিটিশদের কাছে পরাজিত হন। কাকদি নামক স্থানে ব্রিটিশদের কাছে পরাজিত হন। এর ফলে বাজিরাওকে সেকেন্ডকে কেবলমাত্র তারা মানে ব্রিটিশরা কি হিসাবে রেখে দেয়? পেনশনার হিসেবে রাখে এবং তাকে কোথায় পাঠিয়ে দেওয়া হয়? এবং তাকে বিঠোরে পাঠিয়ে দেওয়া হয়। ক্লিয়ার হলো? তারপর ব্রিটিশরা কি করে? এই যে পেশোয়া পদটি ছিল নামক পদটিকে অ্যাবলিশ করে দেয়। যার ফলে এই বাজিরাও সেকেন্ড ভারতের শেষ পেশোয়া, মারাঠা সাম্রাজ্যের শেষ পেশোয়া বাজিরাও সেকেন্ড হয়। ক্লিয়ার? এটা গেল হচ্ছে পেশোয়াদের ব্রিটিশরা কিভাবে দখল করলো সেই বিষয়ে। এবার আমরা পড়বো যে ভোসলে কিভাবে ইংরেজদের দখলে আসে। ভোসলেরা কিভাবে ব্রিটিশদের দখলে আসে? আচ্ছা, ফার্স্টেই যে ভোসলের নাম আমরা জানবো তার নাম হচ্ছে মাধোজি ভোসলে। ভোসলে। আচ্ছা, এই মাধোজি ভোসলে কি নামে পরিচিত? ইনি আব্বা সাহেব নামে পরিচিত। আচ্ছা, এই ভোসলেরা সাবসিডিয়ারি অ্যালায়েন্স সাইন করে, যার ফলে তারা ব্রিটিশদের দখলে চলে যায়। কিন্তু ব্রিটিশদের দখলে চলে যাওয়ার ফলে এই ভোসলেদের যে দরবার ছিল, ভোসলেদের দরবারে, তার আগে লিখে রাখি, ভোসলেরা সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে ছিল, যার ফলে ভোসলেদের কোর্টে একজন ব্রিটিশ রেসিডেন্ট রাখা হয়, যার নাম কি ছিল? যার নাম ছিল
জেনকিন্স। ঠিক আছে, জেনকিন্স যখন এই ভোসলেদের কোর্টে আসে তখন দেখে যে ভোসলেরা, মাধবজি ভোসলে পেশোয়াদের সাথে সম্পর্ক রেখে দিয়েছে, তাই কন্ট্রাক্ট রেখে দিয়েছে। তখন জেন্সকি বলেন যে আপনি তো সাবসিডিয়ারি অ্যালায়েন্সের মধ্যে আছেন, যার ফলে আপনি ওদের সাথে কোনো কন্ট্রাক্ট রাখতে পারবেন না। কিন্তু এই জেন্সকির কথায় কোনো পাত্তা দেন না মাধবজি ভোসলে এবং তিনি পেশোয়াদের সাথে সম্পর্ক রেখে দেন। একটা সময় আসে যখন মাধবজি ভোসলে সরাসরি স্বীকার করে যে তিনি পেশোয়াদের সাপোর্ট করবেন, করছে। এবং এটা ঘোষণা করার পরপরই হচ্ছে মাধবজি ভোসলে কি করে, ব্রিটিশদেরকে অ্যাটাক করে। এরপরই তিনি ব্রিটিশদের অ্যাটাক করেন, যার ফলে দুই পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধের শেষে কি হয়, রেজাল্ট কি হয়, যে নাগপুরের ভোসলেরা ব্রিটিশদের কাছে যুদ্ধে হেরে যায়, যুদ্ধে জয়ী হয় ব্রিটিশরা, যুদ্ধে এতে জয়ী হয়। নেক্সট, আচ্ছা, যুদ্ধে জয়ী হওয়ার ফলে কি হয়, মারাঠা সাম্রাজ্য পুরোপুরি ব্রিটিশদের দখলে চলে যায়। এবং ব্রিটিশরা এই নতুন নাম দেন বোম্বাই প্রেসিডেন্সি। বোম্বে প্রেসিডেন্সি, ক্লিয়ার হলো। নেক্সট, মারাঠা সাম্রাজ্যের রেসপেক্টে ব্রিটিশরা কি করছে, একটি জায়গা ছেড়ে দিচ্ছে মারাঠাদের জন্য। তার জায়গাটার নাম কি, তার নাম হলো সাতারা। ক্লিয়ার হলো। এই সাতারা নামক স্থানটি, এই সাতারা জায়গায় মারাঠারা শাসন করবে, সেখানে মারাঠারা স্বাধীনভাবে সেখানে শাসন করবে। লিখে দিই, মারাঠারা এখানে স্বাধীনভাবে শাসন করবে। কেন বললাম স্বাধীনভাবে তারা শাসন করবে, কারণ এখানে কোনো ব্রিটিশ রুল চলবে না। ঠিক আছে, এখানে মারাঠারাই যা বলবে সেটা হচ্ছে ধার্য হবে, এখানে কোনো ব্রিটিশ রুল চলবে না। ক্লিয়ার হলো। এটা গেল হচ্ছে থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারের বিষয়ের সব ইম্পর্টেন্ট। ভিডিওটা এইটুকুনি, নেক্সট ভিডিওতে পর থেকে ডিসকাস করবো। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।